জুলাই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জনগণ, বিবিসি বাংলাকে বললেন তারেক রহমান। দ্রুতই দেশে ফেরার প্রত্যাশা। নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উদ্গ্রীব তুরস্ক, জানালেন আমির খসরু। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি। এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচনে যাবে, অন্য অপশন নেই, জানালেন সার্জিস আলম। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। এবং বিসিবির 23 পরিচালক নির্বাচনের পর এবার সভাপতি নির্ধারণ। ভোটে জালিয়াতির অভিযোগ তুলে দুদকে চিঠি। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড তিনি নন, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণই মাস্টারমাইন্ড। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। এমনকি খুব শীঘ্রই দেশে ফিরবেন বলেও জানান তারেক রহমান। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। লন্ডন থেকে বিবিসি বাংলাকে দেয়া প্রায় 1 ঘন্টার সাক্ষাৎকারে তিনি নানান প্রশ্নের উত্তর দেন। গত 17 বছর ধরে বাংলাদেশ জুলাই আন্দোলনে মাস্টারমাইন্ড নিয়ে বিবিসির প্রশ্নে তারেক রহমান বলেন, এই আন্দোলনের মাস্টারমাইন্ড দেশের গণতন্ত্রকামী জনগণ। তিনি গণতন্ত্রের জন্য দেশের নেতাকর্মীদের নিয়ে আন্দোলন করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা নিয়ে অনেক আলোচনা আছে। আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। আন্দোলনের যোগাযোগ নিয়ে প্রশ্নে তারেক রহমান বলেন, নানান প্রতিকূলতার মধ্যে অনলাইনে, টেলিগ্রামে সবসময় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ হয়েছে। নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা তাহলে বলা যায়? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে। সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। দেশে কবে ফিরবেন এমন প্রশ্নে তারেক রহমান বলেন, খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে আশা করেন। আমি অবশ্যই। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হিসেবে দেখি না। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা কিংবা বাইরের কোনো চাপের কারণে এনসিপিকে কমিশন শাপলা প্রতীক দিতে পারছে না। তবে এনসিপি শাপলা প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচন করবে। শাপলা ছাড়া অন্য কোনো অপশন নেই। দুপুরে জাতীয় নাগরিক পার্টির নাটোর জেলা সমন্বয় সভায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সার্জিস আলম এ সময় অভিযোগ করেন যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না, তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধভাবে কারো সঙ্গে নির্বাচন করবেন কিনা সেই বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এনসিপি, গণ অধিকার ও এবি পার্টির মধ্যে একটি ইতিবাচক জোটের আলোচনা চলমান রয়েছে। সার্জিস বলেন, জুলাই সনদের আলোকেই হবে সংস্কার এবং সংস্কার শেষেই হবে নির্বাচন। স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চায় ইসি। নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় নির্বাচনে কোনো লুকোচুরি হচ্ছে না। সকালে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সংলাপে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এএমএম নাসির উদ্দিন এ সময় আরও জানান, নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে। গণমাধ্যমের সহযোগিতা ছাড়া লেভেল প্লেইং ফিল্ড ও নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি সম্ভব নয়। এআই এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়াকে ভূমিকা রাখতে হবে। তিনি জানান, প্রবাসী ও নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন সেসব সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হবে। সবাইকে সাথে নিয়ে স্বচ্ছভাবে এই কার্যক্রম সম্পন্ন করতে চায় বলেও জানান তিনি।
বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক দেশের মতো অপেক্ষায় তুরস্ক। নতুন সরকারের সঙ্গে দেশটি কাজ করতে উদ্গ্রীব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একেঞ্চি ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্টে। বাংলাদেশ তুরস্কর জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপনের বিষয়ে বিএনপির সাথে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই আলোচনা আয়োজন হয়। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক দেশের মতো তুরস্ক অপেক্ষায় রয়েছে। সবার মতো অতি সত্বর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকারের সাথে কাজ করার জন্য উদ্গ্রীব। ব্যবসা বাণিজ্য সহযোগিতা ও আইসিকে শক্তিশালী করা সহ বাংলাদেশের অধিকতর বিনিয়োগের বাড়াতে চায় দেশটি বলেও জানান আমির খসরু। তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চাই, আমরা যেহেতু বাংলাদেশ করতে চাই, টার্কির সাথে নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কি হতে পারে, যেগুলো আমি বললাম, এইসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসেছে। বাংলাদেশ তুরস্কের জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি স্থাপনের বিষয়ে বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। থাকবে এবং তারা একটা জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট আপের জন্য বাংলাদেশ সরকারের সাথে আলাপ আলোচনায় আছে। তো সেই বিষয়ে আমরা আমাদের কোঅপারেশন অব্যাহত থাকবে, সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি। মন্ডলেরাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বসতিকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পরিকল্পিত নগর গড়ে তুলতে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। পরিকল্পিত উন্নয়নের ধারা নগর সমস্যার সারা, এই প্রতিপাদ্যে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস 2025-এর আয়োজন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের কার্যক্রম পরিচালনার পাশাপাশি মহানগরীতে নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে কাজ করবেন তারা। নাগরিকদের সেবাকে সহজীকরণের জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আমাদের মন্ত্রণালয় কাজ করছে। আমরা প্রয়োজনীয় আইন, বিধিমালা, নীতিমালা এবং প্রবিধানমালা আমরা পরিবর্তন করেছি, আপডেট করছি। আমরা ঢাকা শহরে কত লোককে স্থান দিতে পারব? আমরা যদি এই চিন্তা না করি তাহলে কিন্তু আসলে আমরা যত পরিকল্পনাই করি, যত মহাপরিকল্পনাই করি, যত কর্মপন্থাই আবিষ্কার করি না কেন, আমরা যদি এখানে একটা লিমিট টানতে না পারি তাহলে কিন্তু আমরা আসলে এই সমস্যার সমাধান করতে পারবো না। আমাদের সবার স্বপ্নের জায়গা, সারাদিন পরিশ্রম করে আমরা যাব, সুন্দরভাবে ঘুমাবো, নিশ্চিন্তে ঘুমাবো। সেই নিশ্চিন্তে ঘুমানোর জায়গাটা যেন আরও নিশ্চিত করতে পারি, টেকসই করতে পারি, সেই উদ্দেশ্য সামনে নিয়ে আমরা চেষ্টা করছি জাতীয় বিধান কর্তৃপক্ষ মানুষের পাশে দাঁড়াতে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুষ্ঠু নগরী গড়তে কাঠামোগত উন্নয়নের আহ্বান জানান। দেশের মানুষের বসতি যদি একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া যায় পরবর্তী সরকার এসে, এইটাকেই যদি আমরা আমাদের কর্মকাণ্ডের মূল বিষয় হিসেবে বিবেচনা করি, তবে আমি মনে করি বিকেন্দ্রীকরণের মাধ্যমে, পার্টনারশিপের মাধ্যমে, সবুজ বসতির মাধ্যমে এবং দুর্যোগ সহনশীল বসতি গড়ে তোলার মাধ্যমে অল্প রিসোর্স দিয়েও কিন্তু অনেক মানুষের আমরা অনেক বড় উপকার করতে পারবো। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান পরিকল্পিত নগর গড়ে তুলতে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন। ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা যাতে নগর সম্প্রসারণ সুসংগত ও পরিবেশ বান্ধব হয়। অপরিকল্পিতভাবে শহর বড় হচ্ছে, এটাকে সুসংগত করা দরকার। গণপরিবহন ও টেকসই অবকাঠামো উন্নয়ন যা যানজট কমাবে ও নাগরিকদের যাতায়াত সহজ করবে। নগর সংকট মোকাবেলায় কাজ করার কথাও জানান আদিলুর রহমান খান। রক্ষা যা নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
নিরাপদ ও পরিকল্পিত নগরী গড়ার যাত্রা শুরু করতে 2 দিনব্যাপী মেলার আয়োজন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এতে যোগ দিয়েছে রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সহ বিভিন্ন বেসরকারি আবাসন খাতের উদ্যোক্তারা। নূর মোহাম্মদ ভুইয়ার আরও একটি রিপোর্ট। নিরাপদ আবাসনের বার্তা নিয়ে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী মেলার আয়োজন করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এতে অংশ নিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সহ বিভিন্ন বেসরকারি আবাসন খাতের উদ্যোক্তারা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবার মান তুলে ধরেন গ্রাহকদের কাছে। আমরা রাতুল প্রপার্টিজ পরিবার দুর্দান্ত সব অফার নিয়ে এসেছি এই মেলায়। আমরা মূলত রূপায়ণ গ্রুপের একটা সিস্টার কনসার্ন। আমরা সেকেন্ডারি প্রজেক্ট নিয়ে কাজ করি। আমাদের প্রজেক্টের ভিতরে আপনি খেলার মাঠ পাচ্ছেন, বাচ্চাদের খেলার জায়গা পাচ্ছেন, কোর্টইয়ার্ড পাচ্ছেন, জিম, সুইমিং পুল, মসজিদ, এভরিথিং যত রকম নাগরিক সুযোগ সুবিধা লাগে এভরিথিং কিন্তু আমাদের প্রজেক্টের ভিতরে থাকছে। তো আমরা শুধুমাত্র পার স্কোয়ার ফিট সেল করছি না, আমরা একটা লাইফস্টাইল সেল করছি। এটা হচ্ছে আমাদের মোটো আর কি। রূপায়ণ বিচ ভিউ, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট থেকে, তো এটা যেহেতু কক্সবাজার একটা মানুষের আবেগের জায়গা, তো সেই জায়গা থেকে রূপায়ণ বিচ ভিউর যে প্রজেক্টটা আমাদের ল্যান্ড ডেভেলপমেন্টের, এটা মানুষ অনেক বেশি আকৃষ্ট হচ্ছে এটা জানার পর। মেলায় এসে গ্রাহকরাও জানান তাদের আস্থার কথা। তো রূপায়ণ এই যে উদ্যোগ, তারা কক্সবাজারের মতো জেলাতেও তাদের যে প্রকল্প নিয়ে যাচ্ছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। কেননা ঢাকা আসলে ভারাক্রান্ত। হ্যাঁ, ঢাকায় এত প্রজেক্ট হচ্ছে এবং ঢাকা তার ধারণ ক্ষমতার 3-4 গুণ বেশি অতিক্রম করেছে। তাহলে আমাদের অন্যান্য জেলা শহর, বিভাগীয় শহর, সেটাতে আমাদের যেতে হবে। সরকারি বেসরকারি খাত মিলিয়ে মেলায় রয়েছে 7টি স্টল। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন সভাপতি নির্বাচন। 25 পরিচালকের ভোটে নির্ধারণ হবে বিসিবির নতুন সভাপতি ও সহসভাপতি। এর আগে রাজধানীর একটি হোটেলে সকাল 10টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। 23 পরিচালক নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে 43 ও সি ক্যাটাগরি থেকে ভোট দিয়েছেন 44 জন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন 8 জন। আর ক্রীড়া পরিষদ ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন এম ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। এবারে নির্বাচন নিয়ে শুরু থেকেই বেশ নাটকীয়তা সৃষ্টি হয়। ভোট বর্জন করে 48টি ক্লাব। নির্বাচন থেকে সরে দাঁড়ান কয়েকজন প্রার্থী। ভোটে কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা হয়েছে অভিযোগও। আজ দুদকের কাছে তদন্তের দাবি করে এই চিঠি দিয়েছেন আব্দুর রশিদ নামের এক ব্যক্তি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশনেত্রী খালেদা জিয়ার সাথে আলোচনার মাধ্যমে নোয়াখালীকে বিভাগ হিসেবে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সকালে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ভবিষ্যতে দেশের অর্থনীতিতে এক অভূতপূর্ব উন্নয়ন হবে। এমত অবস্থায় জনগণের দোরগোড়ায় বিভাগীয় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে 6 জেলা নিয়ে নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠা করার দাবি জানান তিনি। বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, আমার জোর প্রচেষ্টা থাকবে বিএনপির উপর, যেহেতু এই বৃহত্তর নোয়াখালীর সমস্যা। আমি আরেকটু সাহস পাচ্ছি, এই বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, যার উপর মানুষ ভরসা রাখেন, উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। উনি বৃহত্তর নোয়াখালীর সন্তান। তবে এই বিভাগটি করার জন্য আমরা ওনার সাহায্য দেব এবং ওনার অনুপ্রেরণায় ইনশাআল্লাহ ওনার উদ্যোগে নোয়াখালী বিভাগ হবে, আমি আশা করি। সবাইকে ধন্যবাদ। এবার সারা বাংলার খবর। সাংবাদিক হোসাইন জিয়াদ, তার ক্যামেরা পার্সন পারভেজ রহমান ও গাড়ি চালক মাহবুব আলমের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক সিটিআরএন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সময় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা। আগামী 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, এর আগে বেশ কয়েকবার প্রশাসনের জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনার সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকরা দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন।
এই ধরনের ঘটনা চলমান থাকলে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হবেন, যা মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বলে মন্তব্য করেন তিনি। মিরপুর ৪ নম্বর ওয়ার্ড ব্যবসায়ী বহুমুখী সমিতি লিমিটেডের নবনির্বাচিত সদস্যরা একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সমবায় অধিদপ্তরকে অভিনন্দন জানিয়েছেন। নির্বাচিত সভাপতি রহমান হাবিব এবং সাধারণ সম্পাদক সাব্বির দেওয়ান জনির নেতৃত্বে নির্বাচিত সকল সদস্যরা সমবায়ের কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সমিতির সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা চান নির্বাচিত সদস্য নূর মোহাম্মদ। ঢাকা মহানগরীর ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডকে ঢাকা ৫ আসনের সাথে রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা দাবি জানান ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ড ঐতিহাসিক, প্রশাসনিক ও সামাজিকভাবে ঢাকা ৫ আসনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। বক্তারা বলেন, এই দুটি ওয়ার্ডকে অন্য আসনে যুক্ত করার প্রস্তাব জনগণের স্বার্থ বিরোধী ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি করবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ বাদল সর্দার, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মুসলিউদ্দিন, সাধারণ সম্পাদক বাদল, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল আহমেদ মোল্লা, ৬৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমুন আহমেদ খান সহ সর্বস্তরের জনগণ। এবার বাণিজ্য সংবাদ। গ্রাহকদের আবাসন স্বপ্ন বাস্তবায়নকে আরও সুবিধাজনক করতে এবং সহজে গৃহঋণ প্রাপ্তির সুযোগ দিতে রূপায়ণ সিটি উত্তরা এবং ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার বিকেলে রূপায়ণ সিটি উত্তরায় আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইর্তেজা আহমেদ খান। এই নতুন চুক্তির ফলে এখন রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকরা ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের মাধ্যমে আরও স্বচ্ছ ও সুবিধাজনক শর্তে সহজেই গৃহঋণ গ্রহণ করতে পারবেন। ফলে গ্রাহকদের আবাসন ক্রয়ের প্রক্রিয়া আরও দ্রুত এবং সহজতর হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জনগণ, বিবিসি বাংলাকে বললেন তারেক রহমান। দ্রুতই দেশে ফেরার প্রত্যাশা। নির্বাচিত সরকারের সাথে কাজ করতে উদ্গ্রীব তুরস্ক, জানালেন আমির খসরু। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি। এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচনে যাবে, অন্য অপশন নেই, জানালেন সার্জিস আলম। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। এবং বিসিবির 23 পরিচালক নির্বাচনের পর এবার সভাপতি নির্ধারণ। ভোটে জালিয়াতির অভিযোগ তুলে দুদকে চিঠি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।